70% একদম নতুন মুখ। ওনাদের ইচ্ছা মতো করে চালাতে পারবে দেশ। যে বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া উচিত। গতকাল যে আমাদের নতুন প্রধানমন্ত্রী আমরা পেলাম এবং নতুন মন্ত্রিসভা আমরা পেলাম, তো আমার মনে হয় যে ওনারা যদি জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা ছাত্রদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ে, এগুলো যদি বাস্তবায়নের জন্য কাজ করে এবং এগুলা নিয়ে যদি কাজ করতে পারে, তাহলে আমার মনে হয় যে ওনারা সুন্দরভাবে আগামী 5 বছর থাকতে পারবে। আর ওই যে হাদি ভাই যেটা বলেছিল যে জনগণের বিরুদ্ধে গিয়ে যদি কিছু করে কিংবা জুলাইয়ের বিরুদ্ধে গিয়ে যদি কিছু করে, তাহলে আমার মনে হয় না ওনারা ওনাদের ইচ্ছা মতো করে চালাতে পারবে দেশ। এবং আমাদের ইচ্ছা হচ্ছে গিয়ে যে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হোক, প্রতিহিংসার বাংলাদেশ, আগে যেরকম বিরোধী দলের প্রতি এক প্রতিহিংসা ছিল ওই জিনিসটা না থাকুক, এবং হচ্ছে আমাদের হাদি ভাইয়ের বিচারটা হোক। সরকারের কাছে প্রত্যাশার জায়গাটা অনেক, যেহেতু দীর্ঘ 18 বছর পর একটি গণতান্ত্রিক সরকার, প্রকৃতপক্ষে একটি গণতান্ত্রিক সরকার এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং যেহেতু অতীতে বিএনপি 2 থেকে 3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং সফলতার সাথেই তারা দেশ পরিচালনা করেছে, এবং তুলনামূলকভাবে তারেক রহমান সাবেক যত প্রধানমন্ত্রী ছিল তাদের মধ্যে থেকে তরুণ, এবং তার প্রতি তরুণ সমাজের আকাঙ্ক্ষা অনেক বেশি। আশা করছি দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, এটা সবাই জানে, দুর্নীতিটাকে কীভাবে কমানো যায় সেটার দিকে তারা নজর দেবে। পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন এবং বেকারত্ব সমস্যা দূরীকরণ, এবং আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ হয়, মত প্রকাশের স্বাধীনতা যেন থাকে, জনগণ যেন নিরাপদে ঘুরতে পারে, এবং কোনো মৌলবাদী বা কোনো রকম উগ্রবাদীদের যেন উত্থান বাংলাদেশে না ঘটে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং 2024 যেন জনগণ দুটোকেই যেন ধারণ করতে পারে এবং দুটোকেই যেন গর্বের সাথে পরিচয় দিতে পারে, সেটাই আমি মনে করি এই সরকারের প্রতি আমার একটা বড় প্রত্যাশার জায়গা। অনেক বছর পর আমাদের এই সরকার কি ক্ষমতায় আসলো, তো আমরা যে জুলাইয়ের অঙ্গীকারের পর আমরা যে গণভোটে হ্যাঁ দিলাম, তো ওনাদের কাছে প্রথম প্রত্যাশা যে আমাদের গণভোটের যেই অঙ্গীকারগুলো সবগুলো জিনিস বাস্তবায়ন করবে। আর ব্যাপারটা হলো যেমন হাদি ভাইয়ের বিচার, বা যারাই শহীদ হয়েছে, যারাই বিপ্লবী শহীদ হয়েছে বা খুন হয়েছে, খুনগুমের শিকার হয়েছে, সবগুলা বিচার ওনারা করবেন, এটা ওনাদের কাছে প্রথম প্রত্যাশা। দ্বিতীয় প্রত্যাশা হলো দেশের যে উন্নতির জায়গাগুলো রয়েছে সেই উন্নতির জায়গাগুলোতে ফোকাস করা। তাছাড়া আমাদের দেশ আপনি খেয়াল করে দেখবেন যে অন্যান্য দেশের তুলনায় শিক্ষাগত দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। আমরা যে শিক্ষাটা পাই সেটা কিন্তু পুরোপুরি থিওরি বেস, আমাদের কোনো কিছু প্র্যাকটিক্যাল নাই। ওইদিকেও সরকার ফোকাস রাখবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকার ফোকাস রাখবে। আচ্ছা, সরকারের যে মন্ত্রিসভা হলো অবশ্যই আমরা সন্তুষ্ট, তবে আমার কিছু বিষয় নিয়ে একটু ঘাটতি আছে আর কি, আমার পার্সোনালি ঘাটতি আছে। যেরকম হচ্ছে আমরা পাবলিক ডিমান্ড যেরকম ছিল, যেমন আমি নেত্রকোনার ছেলে, তো আমি চাচ্ছিলাম যে বাবর ভাইকে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। অথবা ফজলুর রহমান যিনি আছেন তাকে আমরা চাইছিলাম যে হচ্ছে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে থাকবেন, যেটা আসলে আমার প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে ওভারঅল মন্ত্রী পরিষদে যারা আছেন সবাই যোগ্য এবং সবাই ভালো, আমি আশা করছি তারা সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন। তবে আমি আমার ব্যক্তিগত অভিমত বললাম, আমি খুব করে চেয়েছিলাম যে বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া উচিত এবং ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দেওয়া উচিত। আমরা এটার জন্য অনেক সন্তুষ্ট। এরকম শিক্ষামন্ত্রী আসলে দরকার, প্রত্যেকটা মন্ত্রণালয়ে এরকম ব্যক্তিবর্গ আমরা চাই, প্রত্যেকটা মন্ত্রণালয়ে। যেমন আমরা কিন্তু চাইলাম, ওনাকে কিন্তু আমরা নিজেরা চাই যে শিক্ষামন্ত্রী উনিই হবেন, বাবরকে চাইছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী। তো উনারটা কিন্তু বাংলাদেশের মনে হয় যে সব মানুষই পছন্দ করছে যে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন। অবশ্যই পারবেন, নকল যেহেতু উনারে, তো আমরা বিগত সময় দেখলাম কি যে তিনি নকলের একদম পুরো এগেনস্টে। তো বিগত বছরগুলোতে আমরা দেখলাম প্রচুর পরিমাণ প্রশ্ন ফাঁসের ব্যাপার থাকে। তবে আমি আশা করছি এবার প্রশ্ন ফাঁস হবে না। এবং আমি আরেকটা বিষয় অন্তর্ভুক্ত করতে চাই, আমাদের যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 95% নকল করে পরীক্ষা দেয়। এটা কিন্তু আপনারা একটু বলে দিবেন, 95%। আমি যদি স্পেসিফিক্যালি বলি কৃষি ডিপ্লোমা, যদি উপরের মহল কেউ দেখে, আমি কৃষি ডিপ্লোমাটা বেস্ট করে বলতে চাই যে বেসরকারি যে ডিপ্লোমাগুলো আছে কৃষি, ওইখানে কি হয় প্রচুর পরিমাণে নকল করে পোলাপান পরীক্ষা দেয়। বেসরকারি এটিআইগুলোতে নকল করে পরীক্ষা দেয়, যেটা আমি জানি। এবং আমি নেত্রকোনা যখন আমি যাই মাঝে মধ্যে দেখি, আমার বাড়ির পাশে একটা আছে ওই ডিপ্লোমা। তো ওই বিষয়গুলোতে শিক্ষামন্ত্রী যিনি আছেন তার গুরুত্ব দেওয়া উচিত, তিনি যেহেতু এগুলো বন্ধ করতেছেন। আবার এই ক্ষেত্রে আমি চাই যে শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষার মানটাকে বাড়াবেন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পোলাপান যদি নকল করে পরীক্ষা দেয় তাহলে তো হবে না, কিন্তু ওই বিষয়ে সরকার আসলে কোনো গুরুত্ব দেয় নাই। নকল করে পরীক্ষা দিতেছে, দেখবেন 4 out of 4 সবাই পরীক্ষা নিয়ে পাশ করার মতো যোগ্যতা আছে সর্বোচ্চ 20%, 30% বেসরকারি এটিআইগুলোতে। তো এই বিষয়গুলো মনে আপনাদের একটু বিবেচনা রাখতে হবে আর কি সরকারের, আমার প্রত্যাশা। দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার নির্বাচনী ইশতেহারে আমরাও দেখেছি
তিনি বলেছেন মানুষের ভোটে নির্বাচিত হলে একটি জবাবদিহিতামূলক এবং সুশাসন নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুশাসন যাতে নিশ্চিত হয় এভাবে তিনি সরকার গঠন করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন। আপনারা দেখতে পেয়েছেন, আমরাও দেখতে পেয়েছি যে গতকালকে মন্ত্রিসভার শপথ হয়েছে এবং প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান শপথ নিয়েছেন। আমরা মন্ত্রিসভায় দেখতে পেয়েছি যে বিগত দিনে যারা রাজপথে সংগ্রাম করেছে, এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছে, তাদের বেশিরভাগ মানুষই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। এজন্য আমরা এখন পর্যন্ত মন্ত্রিসভা দেখে আমরা আশাবাদী। এটার মধ্যে আপনি দেখবেন যে শিক্ষামন্ত্রী হিসেবে ডক্টর এহসানুল হক মিলন সাহেবকে বিএনপি সরকার চুজ করেছে। তিনি বিগত সরকারের আমলেও শিক্ষামন্ত্রী ছিল। সেই সময়কে আমরা দেখেছি আমাদের দেশ রাষ্ট্রীয়ভাবে কিভাবে নকলের মহস্যুর ছিল, সেখান থেকে তিনি এই যে নকল মুক্ত করেছে সারা বাংলাদেশকে এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার কারিকুলাম পরিবর্তন বলেন এবং যথেষ্ট আধুনিকায়ন করেছে। এবং উনি কারিগরি শিক্ষার উপর তখনও জোর দিয়েছিলেন এবং কর্মমুখী শিক্ষার উপরও জোর দিয়েছিলেন। আমরা অতীতের ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করি জনাব এহসানুল হক মিলন সাহেব এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার শিক্ষার তাদের যে আগের ধারাবাহিকতা বজায় রেখে এবং সামনে উনি যে ওয়ান টিচার ওয়ান ট্যাপ সহ আনন্দময়ী শিক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন। দেশনায়ক তারেক রহমানের কাছে জনগণের অনেক বেশি প্রত্যাশা, যার কারণে জনগণ হচ্ছে ওনাকে 2 হাত ভরে উজাড় করে দিয়েছে। যে এই যে আসন সংখ্যা 2/3 আসন দিয়েছে, এটা জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। এই জন্য জনগণ যেহেতু ওনাকে ভালোবেসেছে, জনগণের ভালোবাসা উনি হচ্ছে ওনার জায়গা থেকে যতটুকু রাখা যায় সর্বোচ্চ চেষ্টা করবে। এই জন্য উনি যে মন্ত্রিসভা গঠন করেছেন, আপনি দেখেন তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে হচ্ছে একটা মন্ত্রিসভা উনি গঠন করেছেন। এইখানে যেই ব্যাপারে এক্সপার্ট তাদেরকে সেই সব ব্যাপারগুলোতে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, যাতে হচ্ছে মন্ত্রিসভার কাজটা যাতে আরও খুব সুন্দর এবং গতিশীল হয়। আপনি যদি শিক্ষা ব্যবস্থার কথাটা বলেন, আমাদের 1 থেকে 6 যে বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ছিল এহসানুল হক মিলন, উনি সারা বাংলাদেশে একদম আলোচিত শিক্ষামন্ত্রী ছিলেন। তো ওনাকে এইবার হচ্ছে শিক্ষামন্ত্রী মানে একদম গণস্বাস্থ্য সহকারী শিক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে বলা যায় উনি হচ্ছে এই ব্যাপারে অনেক ভালো কিছু আমাদের জন্য এবং দেশের জন্য এবং দেশের শিক্ষা ব্যবস্থার জন্য অনেক ভালো কিছু উপহার দেবে। তারপরে আপনি যদি অন্যান্যদের ব্যাপারগুলোও দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক যারা নেতাকর্মী ছিল তাদেরকে হচ্ছে উনি হচ্ছে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করেছেন। যারা রাজপথে ছিলেন, যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদের মধ্য থেকে অনেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়েছেন। বিশেষ করে জুনাইদ সাকি, নুরুল হক নূর, ওনাদেরকে হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় তারেক রহমান তার শরিকদের যেমন হচ্ছে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন, শরিকদেরকে যেমন মূল্যায়ন করার চেষ্টা করেছেন, তেমনি দলের মধ্যে যারা ত্যাগী, নিপীড়িত, নির্যাতিত ছিল তাদেরকে হচ্ছে মূল্যায়নের চেষ্টা করেছেন। যার ফলে দেখা যায় এই হচ্ছে নবীন এবং প্রবীণের সমন্বয়ে এই সরকার অনেক ভালো কিছু করবে এবং এই দেশের জন্য, এই দেশের অর্থনীতির জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। দেখুন, এই গতকালকে আমরা দেখেছি বিএনপি ফরমালি হচ্ছে সরকার গঠন করেছে এবং আমাদের দেশনেতা দেশনায়ক জনাব তারেক রহমান তার দায়িত্বভার হাতে নিয়েছেন। আপনারা জানেন দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট যেই শাসনামল বাংলাদেশে বিরাজমান ছিল, তাতে শুধু একটা প্রতিষ্ঠান নয়, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। সেক্ষেত্রে এটা জনাব তারেক রহমানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ আমরা মনে করি। কিন্তু তারপরও আমরা এটা বিশ্বাস করি যে উনি যে মন্ত্রিসভা গঠন করেছে, এখানে আপনি দেখবেন যে তরুণ এবং প্রবীণদের সমন্বয় করেছেন এবং আপনি এখানে যদি আপনি পার্সেন্টেজ করেন প্রায় 70% একদম নতুন মুখ মন্ত্রিসভায়। তো এই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে তারা যোগ্য এবং দক্ষ বলেই হয়তো তাদেরকে তিনি প্রাধান্য দিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন এবং আমরা মনে করি মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বিএনপিকে নিয়ে, জনাব তারেক রহমানকে নিয়ে, এবং এই আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি ঘটাতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। কেননা আপনি দেখবেন যে অতীতে সরকার প্রধানরা যে ধরনের আচরণ দেখিয়েছিল, দেশনায়ক জনাব তারেক রহমান সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন। অর্থাৎ তিনি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে এবং সকল রাজনৈতিক নেতাদেরকে প্রাধান্য দিয়ে তার নেতৃত্ব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় অব্যাহত রাখছেন।